गुड मर्निंग स्टार 90 फैमिली। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের প্রার্থনায়, ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কি তোমাদের সাথে শেয়ার করব। একদমই কি বলবো, আপসেট হয়ে না, গোমরা মুখ বা খুব দুঃখ কষ্ট ভরা মুখে একদম না। যেটা হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমাদের এই ধরনের কোনো ঘটনা ঘটলে যদি আমরা বেশি ডিপ্রেসড হয়ে যাই, সেটাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করি, কষ্ট পাই, দুঃখ পাই মনে মনে, তাহলে প্রবলেমগুলো আরও বাড়তে থাকে, ভালো হওয়ার বদলে আরও খারাপ হতে থাকে। হ্যাঁ, তো এই জন্যে হরমোনাল ইস্যুগুলো আরও আসতে থাকে শরীরে, টেনশনের জন্য, চিন্তার জন্য। এই জন্য যেটাই হবে সেটাই আমাদের মানতে হবে, ওভারকাম করতে হবে, সেটা ঠিক করতে হবে, আর পরবর্তীকালের জন্য ঠিকঠাকভাবে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো দেখি আজকে মা কি ব্রেকফাস্ট করছে। ঠিক আছে, আর তারপর তো তোমাদের সাথে শেয়ার করবোই। মর্নিং মাম্মা। গুড মর্নিং। আমার মাম্মা কি করছে? তোমার জন্য। আমার জন্যে? শুধু আমার জন্য? এটা ঢক না, শুধু তোমার জন্য, সবারই হয়ে গেছে, এবার তোমারটা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে ক্যাপসিকাম টমেটো এসব দিয়ে করা যাবে না? না, এটা না না, এটা এইভাবেই ভালো লাগে। বড় মা বলতো কি এটাকে জার্মানি টোস্ট, না? জার্মানি টোস্ট। ঠিক আছে, হ্যাঁ, ইয়াম্মি হয়েছে। কি রে, আমারটা তো নিয়ে চলে এসেছি, তুই কখন খাবি? এই তো একটু মাসিকে এগিয়ে দিলাম হাতে সবকিছু, এবার আমারটা নিয়ে এলাম। খেয়ে নে। আজকে অনেকদিন পর তুমি ডিম টোস্ট বানিয়েছো। হ্যাঁ, বড় মা মনে আছে এটাকে কি বলতো? মানে আমার মায়ের ঠাকুমা এটাকে বলতো জার্মানি টোস্ট। জার্মানি টোস্ট। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখি, নিশ্চয়ই ভালো হয়েছে। দাঁড়াও। ভালো হয়েছে, ইয়াম্মি হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে, তোর ভালো লাগলেই আমার ভালো লাগবে। তুমিও খেয়ে নাও। ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে গল্পটা শুরু করি। গুড ইভিনিং সবাইকে। আমি তোমাদের তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, বা আমি তোমাদের সারাদিনের মধ্যে বলেওছি যে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এবার সময় চলে এসেছে তোমাদের সাথে শেয়ার করার এই ব্যাপার নিয়ে আর কি, এই বিষয় নিয়ে। দাঁড়াও, চায়ের কাপটা রাখি। এতদিন হচ্ছে বাবার চিকিৎসার জন্যে, ঠিক আছে, আরও অনেক কারণ ছিল, সেই সব কারণের জন্যে আমি আমার মানে ট্রিটমেন্টটা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। ঠিক আছে, আর এখন যাই হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের প্রার্থনায় বাবার অপারেশন হয়ে গেছে। বাবা আগের থেকে ঠিক আছে, তারপরে মায়েরও নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, মাও আগের থেকে ঠিক আছে। ঠিক আছে, তো এবার ভাবলাম সময় তো হয়েই যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমার ট্রিটমেন্টটাও, আমার যা যা সমস্যা ছিল সেই ট্রিটমেন্টটাও শুরু করা উচিত, সেই সব নিয়ে এগোনো উচিত। আর পাস্টের যে মানে কি বলবো, কখনোই বলবো না এটা আমার খারাপ স্মৃতি বা এটা খারাপ ঘটনা। ঠিক আছে, কারণ আমি বিশ্বাস করি যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। ঈশ্বর হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, মঙ্গলময়ী। সে সবসময় যেটাই করে আমাদের মঙ্গলের জন্য করে, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে, এখনও করি, আগেও করতাম, পরবর্তীকালেও করব। ঠিক আছে, তো যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, পরবর্তীকালে যেটা হবে ভালোর জন্যই হবে। আমাদের যেটা করণীয় সেটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো তোমাদের বলি, আমার ফার্স্ট মিসক্যারেজটা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি, এখানে ভিডিও আছে আমার। ঠিক আছে, এই চ্যানেলে। আর সেকেন্ড মিসক্যারেজটা তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, যে কিভাবে হয়েছিল বা কেন হয়েছিল, কি কারণ ধরা পড়েছিল, কি করতে হবে তার জন্যে পরবর্তীকালে, তো সেটা শেয়ার করা তোমাদের সাথে আমার হয়নি। ঠিক আছে, বিভিন্ন, বুঝতেই পারছো তোমরা, আমি তো এতদিন ব্যস্তই ছিলাম, ধরো বাবাকে নিয়ে, মাকে নিয়ে, হ্যাঁ, এইসব সব কিছু সমস্যা, এইসব সব কিছু নিয়ে, তো এই জন্য শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে না, এবার শেয়ার করতে হবে, সময় চলে এসেছে। তো যাই হোক না কেন, তোমাদের সাথে শেয়ার করি আমি। আমার ফার্স্ট মিসক্যারেজটা 3 মাসে হয়েছিল। ঠিক আছে, তোমাদের আমি বলেছিলাম, শেয়ার করেছিলাম। সেটার পার্টিকুলার কোনো রিজন ধরা পড়েনি। ঠিক আছে, পার্টিকুলার কোনো রিজন ধরা পড়েনি। আমি সেই সময় পড়েও যাইনি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ঠিক আছে, বা আমার যে TSH লেভেলটা, আমার তো থাইরয়েড আছে, হাইপোথাইরয়েড, খুব বেড়ে গেছিলো, সেটাও হয়নি। ঠিক আছে, মোটামুটি সব কিছু ঠিকঠাক চলছিল, জানি না কী কারণে হয়েছিল। হ্যাঁ, আমার একদিন ভীষণ স্ট্রেস হয়ে গেছিলো। ঠিক আছে, আমি সুভাষ গেছিলো পুরীতে, ওর
ওদের একটা সেমিনার ছিল অফিস থেকে। তো এবার ওকে পাচ্ছিলাম না আমি ফোনে। আর তখন না মানুষ যখন মানে প্রেগনেন্ট অবস্থায় যখন থাকে না, তখন ভীষণ মুড সুইং করে, ভীষণ হরমোনাল চেঞ্জেস আসে, ঠিক আছে, শরীরে। সেই কারণে ভীষণ মুড সুইং হয়। তখন এতটুকু জিনিসটা এত বড় মনে হয়, জানো তো। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমরা যতই বুদ্ধিমান হই না কেন, আমরা যতই বুঝদার হই, যতই সব কিছু বুঝি, কিন্তু এই সময়টা মেয়েদের না ভীষণ একটা অন্যরকম সময়, ভীষণ একটা অন্যরকম ফেজ। হ্যাঁ, মানে এতটুকু জিনিসে, যেই জিনিসটা নিয়ে তুমি জীবনে রাগ করোনি, হ্যাঁ, সেই জিনিসটা নিয়ে তুমি রাগ করবে, এতটুকু জিনিস নিয়ে এত বড় ইস্যু তৈরি করবে। এইগুলো অটোমেটিক হয়, কেউ নিজে থেকে করে না, বিশ্বাস করো। এগুলো অটোমেটিক আসে। এই জন্য ঘরের মানুষকেও, হাজবেন্ড বলো, বাবা মা বা শ্বশুর শাশুড়ি যারা কাছে থাকে, তাদেরও একটু বুঝতে হবে, এই সময়টা অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু বুঝিয়ে একটু সেইভাবে চলতে হবে, ঠিক আছে। তো এটা স্বাভাবিক এই সময় একটা মেয়ের লাইফে। তো যাই হোক না কেন, আমার খুব সেই সময় চিন্তা হচ্ছিল, ওকে ফোনে পাচ্ছিলাম না। ওর ফার্স্ট মিটিংটা শেষ হয়েছিল, তারপর আবার সেকেন্ড রাউন্ড মানে স্টার্ট হয়েছিল। তো তখন ও ফোনটা সুইচ অফ করে দিয়েছিল, ঠিক আছে, সুইচ অফ। সেদিনই ফেরার কথা, পাচ্ছি না ওকে। আমি তো এইসব নিয়ে ভীষণ মানে টেনশন হয়ে গেছিলো, আমি খেতে পারছিলাম না, এমন হয়ে গেছিলো। মানে শাওয়ারটা চালিয়ে আমি তার নিচে বাথরুমে দাঁড়িয়ে আছি আধ ঘন্টা ধরে। আর আমার পুরো একদম মানে মাথা থেকে যে জলটা পড়ছে না পায়ে, সেটা পুরো গরম জল বেরোচ্ছে, মানে বডি এত হিট হয়ে গেছে। তো যাই হোক না, কারণ নিজেকে বোঝানোর চেষ্টা করছি সেই সময় যে আরে ঠিক হয়ে যাবে সব কিছু, আরে কোনো কারণে হয়তো সুইচ অফ করে রেখেছে, কিন্তু কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না। তো এরকম একটা ব্যাপার হয়েছিল আমার এই ঘটনাটা ঘটার কিছুদিন আগে। তো জানি না কি রিজনটা ছিল। তো পার্টিকুলার রিজন ডাক্তার কিছু বলতে পারিনি। ডাক্তার এটাই বলেছিল, নেক্সট টাইম তুমি কিন্তু রিল্যাক্স থাকবে, ঠিক আছে, সাবধানে থাকবে, রিল্যাক্স থাকবে। তো যাই হোক না কেন, সেটা তো চলো হয়ে গেল। যখন প্রথমবার হয়েছিল, যখন প্রথমবার ডাক্তার, আমার ব্লিডিং শুরু হয়ে গেছিলো আগের দিন, মানে পেটে ব্যথা করছিল, ব্লিডিং হয়েছিল। তারপরে ডাক্তারকে ফোন করার সাথে সাথে ভীষণ হেল্পফুল ছিল যে গাইনোকোলজিস্টের আন্ডারে আমি ছিলাম, ডক্টর বিবি দত্ত, দুর্গাপুরে। উনি আমাকে ইঞ্জেকশন সাজেস্ট করেছিল, সঙ্গে সঙ্গে সেটা নিয়েছিলাম। ডুফাস্টান খেতে বলেছিল, সেটা খেয়েছিলাম 3টে একসাথে। কিন্তু পরের দিন যখন গেলাম, উনি নিজেই সোনোগ্রাফি করে দেখতো, তো বললো কিছু করার নেই, স্টপ হয়ে গেছে 4-5 দিন আগেই। তো সেই সময় আমি আর সুভাষ হাতে হাত দিয়ে দুজনে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম ঈশ্বরকে, যে তুমি নিশ্চয়ই ভালো কিছু চিন্তাভাবনা করেছো, তাই জন্য এটা হয়েছে। তোমার ওপর আমাদের কোনো রকম অভিযোগ অভিমান কিচ্ছু নেই, তোমার ওপর উংলি ওঠাবার আমাদের সেই ক্ষমতা নেই, কারণ তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তুমিই সৃষ্টি করবে, তোমার সৃষ্টিকে তুমিই আনবে। হ্যাঁ, তো তোমার যেটা ভালো মনে হচ্ছে সেটা হয়েছে, তোমার ওপর আমাদের বিশ্বাস আছে। এই জিনিসটা কিন্তু আমি আর সুভাষ দুজনে হাতে হাত রেখে বলেছিলাম, জানো। সেখানে ডাক্তারও অবাক হয়ে গেছিল যে এটা কি করে একটা মেয়ে বলতে পারে এই অবস্থায়। তো এটাই, ওপরওয়ালার উপর বিশ্বাস আমার অশেষ আছে। তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, সে নিশ্চয়ই ভালো কিছু বুঝেছিল, সেই জন্যই এটা হয়েছিল। তা আমি এটাই মনে করি। তো তারপর যাই হোক না কেন, সেকেন্ড টাইম, তার 1-1.5 বছর পর সেকেন্ড টাইম আমরা ট্রাই করছিলাম। তো আমার সবসময় একটু ডিলে পিরিয়ড থাকে। হ্যাঁ, তো আমি তখন দেশের বাড়ি গেছি, পিকনিক ছিল আমাদের দেশের বাড়িতে, আমার গ্রামের বাড়িতে। তো এবার আমাদের মানে পিকনিকে সবাই, আমরা আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই এসেছে। এবার আমার বৌদির যে বৌদি, ঠিক আছে, আমার বৌদির বৌদি, সে সেই সময় প্রেগনেন্ট ছিল, জানো তো, 5 মাসের। আর আমার ভাইপো হয় সম্পর্কে, ভাইপোর যে আর কি বউ, ঠিক আছে। তো সেই আমার ভাইপোর বউ, সেই আমার বৌমা হয় সম্পর্কে। তো সেও সেই সময় প্রেগনেন্ট ছিল 5-6 মাসের। তো আমরা যখন গেছি পিকনিক স্পটে পিকনিক করতে, এবার আমি ওদেরকে নিয়ে ভীষণ টেনসড, যে ওরা যেন সাবধানে থাকে, ওদের যেন কোথাও আঘাত না লাগে, ঠিক করে বসে, ঠিক করে এই করে ওই করে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে যখন আমাদের মানে গ্রামের বাড়ি থেকে বেশি দূর ছিল না পিকনিক স্পটটা, ওই আধ ঘন্টার মতন ছিল। সবাই টোটো ফোটো বাইকে এসব করে আমরা গেছি এসছি আর কি। তো গাড়িও ছিল। এবার গাড়ি তো সব ফুল, বয়স্ক মানুষদের আগে, যারা একটু বয়স মানে হাঁটতে পারে না বা একটু বয়স্ক, তাদেরকে আগে পাঠানো হচ্ছে। গাড়ি 2বার গেছে, এসছে, ফুল হয়ে গেছে। এবার ওরাও টোটোতে যাবে, মানে যেই আমার বৌদি প্রেগনেন্ট ছিল, বৌদির বৌদি, আর একটা হচ্ছে আমার ভাইপোর বউ। এবার আমি ভাবছি ওরাও টোটোতে যাবে, হ্যাঁ, জার্কিং হবে টোটোতে, একেই জার্কিংটা বেশি হয় অটোর থেকে। ভাবছি ওরা না না না, ওরা কিছুতেই টোটোতে যেতে পারে না, অসুবিধা হবে, ওদের লাগবে, আঘাত লাগবে, তো এইটা কিভাবে রিস্ক নেওয়া যায়। তো যাই হোক না কেন, ওরা সেই বলে কিছু হবে না, আমাকে একজন পিসি ডাকে,
আর একজন আমাকে নাম ধরেই ডাকে, ননদই সম্পর্কে, বলছে কিছু হবে না, তুমি চিন্তা করো না, তো কিছু হবে না। সে আমার কি মানে চিন্তা হচ্ছে, ওরা সেই টোটো তো ওইভাবে গেল, আর আমি বাইকে তো বিন্দাস গেলাম, আমি আর সুভাষ বাইকে গেলাম, ঠিক আছে, সবাই ওইভাবেই আর কি গেলাম বাড়িতে। দিয়ে তারপরের দিন, এত বছর সাইকেল চালাইনি, বুঝেছো তো, এটা হচ্ছে এই ফেব্রুয়ারি, তার আগের ফেব্রুয়ারির ঘটনা। এই লাস্ট ফেব্রুয়ারি গেল 2025, 2024 ফেব্রুয়ারির ঘটনা, ঠিক আছে। জানুয়ারি না হ্যাঁ ফেব্রুয়ারি, মানে জানুয়ারিতে, জানুয়ারির তোমাকে ঘটনাটা বলছি তোমাদের, ফেব্রুয়ারিতে আর কি যেটা হয়েছে সেটা আসছি। তো যাই হোক, দিয়ে তার পরের দিন আমি চলে আসবো দুর্গাপুর। সুভাষের এবার অফিস আছে, থাকা যাবে না, তো পরের দিন চলে আসবো। দিয়ে বিকেলে আসবো। এবার আমার ভাইজির সাইকেল আছে, তানিশার লেডিবার্ড। এবার লেডিবার্ড আমার ভীষণ প্রিয় সাইকেল, আমার জীবনের প্রথম সাইকেল, ঠিক আছে। তো এত বছর চালাইনি। দিয়ে এবার ওর সাইকেলটা যেই দেখেছি, আমি বলছি তানু আমি সাইকেলটা চালাবো। দিয়ে বলছে চালাও। হ্যাঁ, দিয়ে এবার জানো, এত বছর সাইকেল চালাইনি, এই ভারী শরীরে, এই মোটা শরীরে ওই সাইকেল নিয়ে আমি গোটা গ্রাম ঘুরলাম সেই দিন সকালে, ঠিক আছে। আমার এক বৌদি আছে, তার শরীরটা খারাপ, তাকে দেখে এলাম, এসব করে আমি এলাম। দিয়ে তারপরে বিকেলে বাসে করে ফিরলাম আমি আর সুভাষ, দাদা উঠিয়ে দিল বাসে। আর বাসটা ভীষণ ভিড় ছিল, ভীষণ জার্ক করছিল বাসটা, মানে ভীষণ জার্ক করছিল। তো ফিরলাম, ফিরে এসে দেখছি পেটটা ব্যথা ব্যথা করছে, বুঝলো তো। তখন পিরিয়ডের ডেট অলরেডি আমার মিস হয়ে গেছে। তো দেখছি পেটটা ব্যথা ব্যথা করছে, না পেটটা ব্যথা ব্যথা করছে কেন, এটা কেমন টাইপের ব্যথা, মানে যেমন তোমার মেনস্ট্রুয়াল ক্র্যাম্প যেমন হয় সেরকম না, অন্য টাইপের একটা ব্যথা। না কেন ব্যথা ব্যথা করছে, তখন আমার সন্দেহ হলো কেমন একটা। তো আমি, আমার একটা ডাক্তার আঙ্কেল আছে, আমি তাকে বললাম, ঠিক আছে, ফোন করে জানালাম কলকাতায়। তো যে এরকম, আমি বাবুজি রাখি তাকে, তো এরকম বাবুজি জানো এই ব্যাপার হচ্ছে। তো বাবুজি বলল তুই একটা কিট নিয়ে এসে টেস্ট করতো। কিট নিয়ে এসে টেস্ট করলাম, দেখছি পজিটিভ, একটা ডার্ক একটা লাইট। সঙ্গে সঙ্গে নেক্সট ডে ডাক্তারের কাছে গেলাম, এখানে গাইনোকোলজিস্টের কাছে গেলাম। উনি দেখলেন, উনি দেখে আমি তখন বলছি, এবার যেহেতু একটা পাস্ট হিস্ট্রি এরকম আছে, আমাকে তো একটু সাবধান হতে হবে, সেটা জানাতেও হবে তাকে। তো সব রিপোর্টস নিয়েই গেছিলাম আগের। দিয়ে তাকে বললাম যে স্যার এরকম ব্যাপার, আমি কিন্তু সাইকেল চালিয়েছি, বাসে এসেছি, পিকনিক করতে গেছিলাম, এই ব্যাপারগুলো ঘটেছে। তো তখন সে আমাকে বলল, দেখ মা, যদি থাকার থাকে সে ঠিক থাকবে, ঠিক আছে, সবসময় এটাই প্রার্থনা করবি যাতে সুস্থ বাচ্চা জন্ম দিতে পারিস, ঠিক আছে। আর যদি এতদিন ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, চিন্তা করিস না, ওষুধগুলো ঠিক করে খা। আর একটা মনে হয় ভিটামিন ডি এর নাকি সেটা একটা ইঞ্জেকশন দিয়েছিল। তো যাই হোক, 3 দিন পর পর সেটা নিলাম, ওষুধগুলো খাচ্ছিলাম, তো সাবধানেই ছিলাম। তারপরে সোনোগ্রাফির ডেট ছিল, সোনোগ্রাফি ডেটে গেছি, সোনোগ্রাফি করতে গেছি। আমাদের দুর্গাপুরে ডক্টর সোনোলজিস্ট ডক্টর খামারু আছেন, ভীষণ ভালো সোনোলজিস্ট, হ্যাঁ, ভীষণ যত্ন সহকারে দেখে, আর ওনার রিপোর্ট একদম মানে পারফেক্ট আসে। তো ওনার কাছে গেছি। আমার আগে একটা যে মেয়ে ছিল, আমাকে তো ঢুকিয়ে রেখেছে, একজনকে ঢুকিয়ে, মানে যাকে করে সোনোগ্রাফি আরেকজনকে ঢুকিয়ে রাখে, রেডি করে রাখে। এবার তাকে করছে, এবার তার যে লাস্ট ডেট সেটা জানলো, দিয়ে বললো বা ঠিক আছে, হার্টবিট চলে এসেছে, ঠিকঠাকই আছে। তারপরে এবার আমাকে ডাকলো। এবার আমাকে যখন মানে যখন দেখছে আর কি, তখন ডাক্তারের মুখটা একটু শুকিয়ে গেল। বললো মা লাস্ট ডেট কী আছে, আমি বললাম। বললো বা ওর সাথে তো সেম পুরো একদম আগের মেয়েটার সাথে, হ্যাঁ। তো বললো মা আমি একটু টিভিএস করবো। বললাম ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। কারণ ওনাকে জানি, ওনার মানে কি বলবো, উনি ভীষণ পার্টিকুলার এইসব ব্যাপারে, মানে আর উনি বেস্ট আমাদের দুর্গাপুর কি মানে হ্যাঁ, অনেক জায়গার মধ্যে বেস্ট উনি আর কি সোনোলজিস্ট, ঠিক আছে। তো এবার টিভিএস করলো, টিভিএস করে তারপরে আমি তখন বুঝতে পেরে গেছি ওনার মুখটা দেখে সামথিং ইজ রং। আমি স্যার কি হয়েছে বলুন। বললো মা তুমি মেন্টালি স্ট্রং হও, এটা রাখা যাবে না, ঠিক আছে, অ্যাক্টিভিটি নেই কোনো। তখন আমি সত্যি বলছি একটু কষ্ট পেয়েছিলাম, স্বাভাবিক, বুঝতেই পারছো। মানে সেকেন্ড টাইমটা এটা আমি ভাবিনি এরকম হবে আর কি। মানে আমি বেরিয়ে এসে ওই চিন্তা করতে করতে আমি পড়ে গেলাম, জানো তো, মানে হোঁচট খেয়ে। ভেবেছিলাম যে এবারে সব ঠিকঠাকই হবে হয়তো। দিয়ে যাই হোক না কেন, সেইবারটাও আমার ঈশ্বরের ওপর বিশ্বাস ছিল যে উনি যেটা করবে সেটা আমাদের ভালোর জন্য করবে,
সেইভাবে আমাদের এগোতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে ডাক্তারকে জানালাম, বললাম, ডাক্তার বলল যে এটা ওষুধ খেয়ে হবে না, নার্সিংহোমে অ্যাডমিট করেই করতে হবে। নার্সিংহোমে অ্যাডমিট হলাম। তার আগে তিনি রাত থেকে ওষুধ দিয়েছিল, ট্যাবলেট। ভোরবেলা প্রচুর পেন উঠে গেল, একটা ভোরে আর রাতে দুটো ওষুধ ছিল। দিয়ে তারপরে গেলাম, ভোরবেলায় অ্যাডমিট হতে বলেছিল, 7টা সাড়ে 7টার সময় উনি আসবেন, তার আগে অ্যাডমিট হয়ে যেতে বলেছিল। তো হলাম, অজ্ঞান করেই করেছে। তারপর হচ্ছে যখন আমার যখন জ্ঞান ফিরল, তখন ব্যথা হচ্ছিল একটু, সবারই হয়, স্বাভাবিক, যাদের এরকম মানে ফেস গেছে। কষ্টটা আমার খুব হয়েছিল তখন। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি যেখানে ছিলাম, ঠিক আছে, পাশের ওয়ার্ডে না, মানে যাদের সিজার হচ্ছিল তাদের মানে আর কি ওটি ছিল, একটা বইয়ের ওটি ছিল, ঠিক আছে। হ্যাঁ, তো এবার আমার যখন জ্ঞান এসছে কিছুক্ষণ পরে, দেখছি একটা বাচ্চা কাঁদছে, মানে হওয়ার পর মানে যে কাঁদে না, খুব আওয়াজ পাচ্ছি। ওই বাচ্চাটাকে আবার আমি যেই রুমটাতে ছিলাম আর কি, 3-4 জন আরও ছিল, কেবিন ছিল না, তো সেখানে এনে এই সিস্টাররা আবার বাচ্চাটাকে দেখছি এনে মানে কাপড় টাপড় জড়াচ্ছে, মানে জামা পরাচ্ছে না কি করছে, সাইডে অত ভালো করে দেখতে পাচ্ছি না, বাচ্চাটা ট্যাঁ ট্যাঁ করছে। আমার তখন খুব ভেতরটা কেমন একটা হলো, জানো তো, যে আর যদি এটা না হতো তাহলে তো আমারও হতো কিছু মাস পর। আর না, ঠিক আছে, যেটা সে চেয়েছে, কিছু ভালো বুঝেছে, সেই জন্য হয়েছে, এটাই তাকে আমি তখন বলেছিলাম। এরপরে তুমি যদি আমাকে দাও, ঠিক আছে, আমি জানি ঈশ্বর কখনো ধৈর্যের বেশি কষ্ট দেয় না মানুষকে, ঠিক আছে, তার সৃষ্টিকে সে সহ্যের বেশি কষ্ট দেয় না। তাহলে এরপর তুমি যদি দাও, তাহলে আমি যেন সুস্থ শরীরে, সুস্থভাবে, সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, তুমি আমাকে তখনই দিও। তো তারপর যাই হোক না কেন, সেখান থেকে চলে এলাম, কিছুদিন রেস্টে ছিলাম, ওষুধপত্র কিছু চললো, তারপরে আস্তে আস্তে ঠিক হলাম। দিয়ে তখনও কিন্তু পার্টিকুলার রিজন আমার জানা গেল না। তখন আমার সোনোগ্রাফি রিপোর্টে এসেছিল হচ্ছে মিসড অ্যাবর্শন এসেছিল। তখনও পার্টিকুলার রিজন কী থেকে এটা হলো সেটা কিন্তু জানা যায়নি। তো যাই হোক না কেন, তখনও তো আমি ধরো তার আগে কোথাও আমি পড়ে যাইনি বা কিছু। হ্যাঁ, যেটা আমার মাথায় ছিল যে আমি খুব মানে তোমার ওই যে গেছিলাম পিকনিক করতে, সাইকেল চালিয়েছি, বাসে জার্কিং হয়েছে, এসেছি, এসব করেছি, এইগুলো আমার মাথায় ছিল। কিন্তু ডাক্তারের কথায় সেটা কোনো রিজন না, ঠিক আছে। আবার অনেক ডাক্তার বলে যে না, প্রথম 3-4 মাস ভীষণ সাবধানে থাকতে হয়, যাদের এরকম পাস্ট হিস্ট্রি আছে, প্রথম 3-4 মাস ভীষণ সাবধানে থাকতে হয়, একদম কোনো ভারী কাজ করা যাবে না, কোনো সিঁড়ি ভাঙা যাবে না, জার্কিং করা যাবে না, এসব একটু মেনে চলতে হয়। তো আমি তো জানতাম না আমি মানে প্রেগনেন্ট সেই সময়। আমি দুজনের খেয়াল করছি যে আমার ওই বৌদিটা আর আমার ভাইপোর বউটা, যে ওরা প্রেগনেন্ট, ওরা কি করে সাবধানে থাকবে, আর আমি যে নিজে প্রেগনেন্ট হয়ে বসে আছি সেটাই আমি জানি না। কারণ তার আগে তো আমরা অনেকদিন ধরে ট্রাই করছি, মানে এরকম আমার তো পিরিয়ডের ডেট পেরিয়েই হয়, 4 দিন 5 দিন 6 দিন হয় না, আবার হয়ে যায়, তা আমার মাথায় আসেনি মানে এরকম কিছু হবে একটা। তো যাই হোক না কেন, সেই ব্যাপারটা এভাবেই হলো আর কি। তো তোমাদের সাথে মানে শেয়ার করলাম, এইটাই ঘটেছিল 2024-এর ফেব্রুয়ারিতে, সেকেন্ড টাইম আমার হয়েছিল। তো তারপর আমার বাবার যেহেতু পরপর শরীর খারাপ হচ্ছিল, অ্যাঞ্জিওপ্লাস্টির পর অ্যাঞ্জিওপ্লাস্টি, কোনো সলিউশন হচ্ছে না। তারপরে বিভিন্ন জায়গায় আমি দেখছি কোথায় গেলে এর সলিউশন হয়, কোনো জায়গায় তো বাদ রাখিনি, তোমরা জানো, সবই ভিডিওতে মোটামুটি বাবার ব্যাপারে শেয়ার করার চেষ্টা করেছি। তো এইসব কারণ নিয়ে আমার আর সেই মানে ব্যাপারটা ছিল না যে আমি আমার ব্যাপারে এগোবো। ডাক্তার বলেছিল এরপরে যখন প্ল্যান করবে ফলিক অ্যাসিড নেবে 1-2 মাস আগে থেকে, ঠিক আছে, সাবধানে থাকবে, টিএসএইচ লেভেলটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে, আর ডাক্তারের অবজারভেশনে থাকবে, ডাক্তার যেইভাবে যা মেডিসিন দেবে বা যা দেবে সেইভাবে চলবে, খাবে, যাকেই দেখাও। তো এবার আমার ওই জিনিসটা ছিল না, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাক, বাবা ঠিক থাকুক, হ্যাঁ সব ঠিক হয়ে যাক, তারপরে আমি আমার নিয়ে চিন্তাভাবনা করবো, এগোবো, ঠিক আছে, এটাই আমি চিন্তাভাবনা করেছিলাম। কারণ হচ্ছে বাবার যদি ওটি হয় বা কিছু হয় তখন তো আমাকেই নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি বাবার সাথে না থাকলে আমি নিজে স্যাটিসফাইড থাকবো না। সুভাষ আর দাদা যদিও যায়, কিন্তু আমি জানি, আমি যেহেতু প্রত্যেকবার যাই, আমি বাবার ব্যাপারটা সবটা জানি বুঝি। আমি যতটা জানি বুঝি বাবার ব্যাপারটা, ততটা দাদা আর সুভাষ ততটা ভালো করে জানে না। হ্যাঁ, তারাও এবার যদি মানে ঘাটাঘাটি করে, সব কিছু দেখে, তারাও হয়তো জানবে, তারাও বলতে পারবে সেইভাবে। কিন্তু আমি যতদূর ভালো জানি ততদূর তো ওরা তো আবার ওদেরকে ঘাটাঘাটি বলতে হবে, বোঝাতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ঠিক আছে। সব কিছু রিপোর্ট বেস, সবটা মানে রিপোর্টেই সব কিছু থাকে। তাও একটা বাবা তো, যাই হোক বুঝতেই পারছো।
তো এই জন্য ভেবেছিলাম এই জিনিসটাকে ঠিকঠাক হোক, আমার বাবা যদি সুস্থ থাকে তাহলে আমি নিজের কথা চিন্তা করতে পারবো। নাহলে যতই যেই বলুক না কেন, সবাই বলতো এবার তোর বয়স হচ্ছে, সব কিছুর একটা বয়স আছে তো, ঠিক আছে, মেয়েদের 30 হয়ে গেলে অনেক কিছু ব্যাপার আসে, 30-র আগেই কনসিভ করা উচিত, এসব অনেক ব্যাপার থাকে। আর আমার যেহেতু দুবার এরকম হয়ে গেছে, কিন্তু আমি চেয়েছিলাম আমার বাবা ঠিক থাকাকালীন আমার বাবা সুস্থ হবে, তারপরে আমি প্ল্যান করব। তাছাড়া আমি তো শান্তি পাবো না, শান্তিতে এগোতে পারবো না। তো যাই হোক না কেন, বাবার সব কিছু হলো। তো এরপর মায়েরও অপারেশন হলো, শাশুড়ি মায়ের চোখের অপারেশন হলো। এবার ডাক্তার দেখাতে যাব, ঠিক আছে, এই নেক্সট উইক করেই ডাক্তার দেখাতে যাব। তারপরে দেখি ডাক্তার কি বলছে, কিভাবে মানে মেডিসিন কি খেতে হবে না খেতে হবে, কিভাবে প্ল্যান করব, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা এগোবো। আর এবারে আমি বর্ধমানে ডক্টর হাসিবুল হাসান সিরাজি বলে একজন ডাক্তার আছেন, এইসবের জন্য স্পেশালিস্ট আর কি, ঠিক আছে, যাদের এরকম আগে একবার দুবার এরকম কেস হয়েছে বা যাদের আসছে না হচ্ছে না, এইসব কেসের জন্য স্পেশালিস্ট উনি, ঠিক আছে, নর্মাল গাইনো না। তো এবার ওনাকেই দেখাবো ভেবেছি, ঠিক করে রেখেছি। তো এবার যাই, নেক্সট উইকে দেখাই কি বলছে দেখি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই ভাবলাম যে এতদিন হয়নি, সময় পাইনি, তো করে দিই। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যেমন আমার ছোট ফ্যামিলি হলেও তোমরা ভীষণ আমার কাছের, কারণ তোমরা প্রত্যেকে আমার সাথে ভীষণ অ্যাটাচড হয়ে আছো প্রথম থেকেই। আমার বাবার বিষয় নিয়ে বলো, আমার বিষয় নিয়ে বলো, কজন, 2 জন হোক, 3 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, জিজ্ঞেস তো করে আমাকে যে আমার বাবা কেমন আছে, আমি কেমন আছি, কোনো না কোনো এইসব বিষয়ে। তো আমার কাছে এটাই বিশাল পাওয়া, আমার খুব ভালো লাগে জানো, যখন তোমরা কেউ জিজ্ঞেস করো, খবর নাও, যে এটাই কজন পায়, তাই না? তো ওই জন্য আমি তোমাদের সবসময় বলি আমার মিষ্টি একটা পরিবার, স্টার 90 ফ্যামিলি আমার। তো দেখি নেক্সট উইকে কি হয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। চেষ্টা করছি তোমাদের সাথে আমি 2-1 দিন পরপরই ভিডিওতে আসবো, দেখা করব, কথা বলবো, ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করব। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমি চাই তোমাদের সাথে ডেলি আমি মানে যাতে কানেক্ট হতে পারি, ডেলি না হলেও 1-2 দিন পর পর। তো তোমরা যদি সাথে না থাকো, তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে আমি কি করে এগোবো, তাহলে কি করে আমি ডেলি আসবো বলো, বা 1-2 দিন পর পর। তো যখনই আমি ভিডিও পোস্ট করব, তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, একটু আমার সাথে কথা বলো কমেন্টের মাধ্যমে, তাহলে আমারও ভালো লাগবে, আমিও সেইভাবে তোমাদের সাথে সব ইনফরমেশান শেয়ার করতে পারবো। ডাক্তার কি বললো না বললো, কি করতে হবে, কি খেতে হবে না করতে হবে, খেতে হবে, তাহলে আমি সেই সব ব্যাপারে তোমাদের সাথে সব শেয়ার করতে পারবো, ঠিক আছে। আজকের মতন তাহলে এখানেই টাটা করছি, ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ততদিন তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো সবার সাথে সাথে, কারণ নিজেকে যদি না ভালোবাসো, নিজের খেয়াল যদি না রাখো, তাহলে অপরের খেয়াল আমরা কিভাবে রাখবো, তাই না? তো চলো টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।